ঘটনা ঘটেছে, এখানে বলছে বহিরাগতরা আক্রমণ করেছে আর কি এই ঘটনা। দেখুন, কোনো ঘটনা ঘটে যাওয়ার পর একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপানোর মধ্যে কোনো বাহাদুরি নেই। আমাদের দুর্ভাগ্য মুর্শিদাবাদবাসী হিসাবে যে আজ মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে আলোচিত হচ্ছে, এটা আমাদের কাছে লজ্জার। আমি এই জেলার একজন অধিবাসী, শুধু তাই নয়, মানুষের আশীর্বাদে দুয়াতে 5 বার এখানে এমপি হয়েছি। শুধু তাই নয়, ব্রাহ্মণের সন্তান প্রণব মুখার্জিকে আবদার করে, দাবি করে, চাপ দিয়ে এই মুর্শিদাবাদ জেলায় নিয়ে এসে নির্বাচনে দাঁড় করিয়ে আমরা জিতিয়েছি। সেদিন অনেকে বলেছিল যে মুসলমান অধ্যুষিত জেলায় ব্রাহ্মণ সন্তান প্রণব মুখার্জি জিততে পারবে না। আমি তাদেরকে বলেছিলাম যে যদি ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার কোনো আদর্শ স্থান থাকে, হাতে কলমে ধর্মনিরপেক্ষতা কাকে বলে যদি দেখতে হয়, বুঝতে হয়, তাহলে চলে আসুন মুর্শিদাবাদ, যেখানে 70% উপরে মুসলমান সম্প্রদায়ের মানুষ বসবাস করে, অথচ আমি একজন হিন্দু, আমাকে ভোটে জেতাচ্ছে, প্রণব মুখার্জি একজন ব্রাহ্মণ সন্তান, তাকে ভোটে জেতাচ্ছে। এই আমাদের জেলা মুর্শিদাবাদ, যাকে নিয়ে আমি গর্ব করি। আজকে সেই জেলায় সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে আক্রান্ত হচ্ছে, এটা ভাবতে, জানতে, শুনতে যেমন বেদনা হয়, দুঃখ হয়, তেমন লজ্জা হয়, ঘৃণা হয়। আজও আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি মুর্শিদাবাদের মানুষ কখনো সাম্প্রদায়িকতার মানসিকতায় আক্রান্ত হতে পারে না। ওয়াকফ আইনের বিরুদ্ধে যে লড়াই, সেটা একটা রাজনৈতিক, আদর্শগত, আইনগত, সংবিধানগত লড়াই। এই লড়াই কংগ্রেস পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে সর্বত্র করছে, করবে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আমরা তার প্রতিবাদ করেছি। এই আইন সংখ্যা গরিষ্ঠতার জোরে যখন পাশ করানো হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা সুপ্রিম কোর্ট করেছি। কংগ্রেস দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট করা হয়ে গেছে, দলীয় সিদ্ধান্ত এটা। ওয়াকফ আইন নিয়ে সারা দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন হচ্ছে। এই আন্দোলন তো হতে হবে। 5 কোটি মানুষ, ওয়াকফ আইনের উপরে যে কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির কাছে 5 কোটি দরখাস্ত পড়েছিল এই আইন চালু না করার জন্য, এই আইনের বিরোধিতা করে, এই আইনের প্রতিবাদ করে। পার্লামেন্টের মধ্যে 12 থেকে 14 ঘন্টা আলোচনা হয়েছে, শুধু লোকসভায়, রাজ্যসভা মিলে, সব মিলে 24 ঘন্টার উপরে শুধু আলোচনা হয়েছে। সেখানে প্রত্যেকটা দলের বক্তব্য কি আমরা সবাই জানি। এটা তো একটা আন্দোলন। এই আন্দোলনের সঙ্গে সাম্প্রদায়িক সংঘর্ষের কোনো সম্পর্ক নেই। আজকে ধুলিয়ানে যে খুন হচ্ছে, যে গুলি খাচ্ছে, তারা এই আইন তৈরি করেছে? এই আইন তৈরির সঙ্গে তারা জড়িত? কারা মারা যাচ্ছে? একজন রাজমিস্ত্রি, তার বাবা সামান্য কৃষক, আরেকদিকে মারা যাচ্ছে পরিযায়ী শ্রমিক, বাইরে থেকে এসছে বাড়িতে বেড়াতে, তাদের অদৃষ্টে জুটল মৃত্যু। তাহলে মারাটা গেল কে? ক্ষতিটা কার হলো? গরিব হিন্দুর, গরিব মুসলমানের। বলুন। আমার কাছে এখনো খবর 14 থেকে 15 জন গুলিতে জখম হয়েছে, বহরমপুর হাসপাতালে আছে।
কেউ জঙ্গিপুর হাসপাতালে আছে, কেউ নার্সিং হোমে আছে। এখনো পর্যন্ত প্রশাসন জানে না যে কতজন মানুষ প্রকৃতপক্ষে আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। কলকাতাতে গেছে কেউ, বহরমপুর আছে, আমরা যাব বহরমপুর একটু পরে, বহরমপুর হাসপাতালে। আমার প্রশ্ন হলো একটাই, যে এই ঘটনার কি প্রকৃত তদন্ত হচ্ছে? আমার প্রশ্ন যে শুধু কি পুলিশের অদক্ষতা, না পুলিশকে অদক্ষ করে রাখার কোন ষড়যন্ত্র? কোনটা? পুলিশকে সরাসরি ময়দানে নামতে কোনো কি পরিকল্পিত বাধাদান হয়েছিল, না পরিকল্পিত কোনো ষড়যন্ত্র ছিল? কোনটা? কার নির্দেশে, কার অঙ্গুলি হেলনে, কোন ষড়যন্ত্রের কারণে পুলিশ নিষ্ক্রিয় থাকলো, উদাসীন থাকলো? অনেক প্রশ্ন আমাদের। পুলিশ যদি মনে করত এ ঘটনা ঘটতো না, পুলিশ মনে করেনি তাই ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ কেন মনে করেনি সেটাও তদন্ত হওয়া দরকার। তাহলে কি পুলিশের মধ্যে কেউ পদে থেকেও সেই পদের অপব্যবহার করেছে? আমি কোনো সন্দিগ্ধ ব্যক্তি নয়, আমার প্রশ্ন কিন্তু খুব বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে করছি। পুলিশ যদি মনে করত এ ঘটনা ঘটতো না, পুলিশ মনে করেনি তাই ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ কেন মনে করেনি সেটাও তদন্ত হওয়া দরকার। তাহলে কি পুলিশের মধ্যে কেউ পদে থেকেও সেই পদের অপব্যবহার করেছে? আমি কোনো সন্দিগ্ধ ব্যক্তি নয়, আমার প্রশ্ন কিন্তু খুব বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে করছি। যে পুলিশ কি তাদের বাহিনীর মধ্যে কারো অঙ্গুলি হেলনে নিশ্চুপতা পালন করেছে? শস্যের মধ্যে কি ভূত ছিল? এ প্রশ্নগুলো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। গত লোকসভা নির্বাচনে শামসেরগঞ্জে কংগ্রেস প্রচুর ব্যবধানে জিতেছিল। কংগ্রেসের দিকে চলে যাওয়া, তৃণমূলের হারিয়ে যাওয়া ভোট ফেরত আনার জন্য কি কোনো ছোটখাটো সংঘর্ষের নাটক উপস্থিত করার পরিকল্পনা ছিল? যারা সেই নাটকটা উপস্থাপনা করেছিল পরে হয়তো তাদের হাতের বাইরে চলে গেল, এরকম কি কোনো ঘটনা ঘটেছিল? আমাকে এতগুলো প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছে। কারণ ডাক বাংলার মোড়ে মদের দোকান কারা লুট করলো হঠাৎ করে? সেই মদ খেয়ে কারা শান্তিপূর্ণ আন্দোলনের পিছনে চলতে থাকলো? মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আঘাতের কারণে প্রতিবাদ করতে চেয়েছে, তারা কিন্তু কখনো হিন্দুকে দুশ্মন মনে করেনি, তারা কিন্তু আইনের বিরোধিতা করেছে। সেই আইনের বিরোধিতা করতে শান্তিপূর্ণ পথ অবলম্বন করেছে। সেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে প্রবেশ করে কোনো অপশক্তি এটাকে সাম্প্রদায়িক রং দেবার চেষ্টা করলো কেন? বা সাম্প্রদায়িকতার বীজ বাষ্প সেখানটাই বিস্ফোরিত হলো কেন? এই ঘটনার পিছনে তদন্ত হওয়া দরকার। এইসব তথাকথিত বিবৃতিতে আমি বিশ্বাস করি না। এই বিবৃতির অন্তরালে অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেক লোক জখম হয়েছে, অনলুকার যারা দেখতে গেছে তারাও জখম হয়েছে গুলি খেয়ে। আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দাবি করব যে যারা যারা আহত হয়েছে তাদের পাশে সরকার দাঁড়াক,
তাদের চিকিৎসার ব্যবস্থা করুক। কোনো চিকিৎসার ব্যবস্থার জন্য সরকারের মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসা উচিত, এই মুহূর্তে আসা উচিত মুর্শিদাবাদে, সেই সমস্ত এলাকায় যাওয়া উচিত তার দলের এমপি থেকে তিনি প্রতিনিধি মণ্ডল পাঠান হাতরাসে, কোথায় বাইরের রাজ্যে, কোথায় মণিপুরে। তো কেন আমাদের শামসেরগঞ্জ জঙ্গিপুর অচ্যুত হয়ে গেল? আপনি মণিপুরে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, আপনি হাতরাসে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, মণিপুরে পাঠিয়েছিলেন প্রতিনিধি দল, কেন জঙ্গিপুরে আসতে পারছে না কেন? এখানকার মানুষ কি ভোট দেয়নি? এখানে কি আপনার দলের এমপিরা আপনার দলের নয়? এই মুর্শিদাবাদ জেলার সব এমপি আপনার, সব এমএলএ আপনার, তাদের দেখা যাচ্ছে না কেন? সেই সমস্ত পীড়িত, অত্যাচারিত, লুণ্ঠিত মানুষগুলোর পাশে। ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব হিন্দু, গরিব মুসলমান। আমাদের এই জেলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে যায়। এই মুর্শিদাবাদের এই দাঙ্গার ঘটনা যত বেশি বাইরে প্রচার পাবে, একটা পরিকল্পিতভাবে চেষ্টা করা হচ্ছে সব কিছুর জন্য মুসলমান দায়ী, সব কিছুর জন্য মুসলমানকে দায়ী করে যত বেশি প্রচার হবে, তত আমাদের জেলা থেকে পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে কাজ করতে যায় তাদের জন্য সমস্যা হতে পারে। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার কি ব্যবস্থা করছে? আমি প্রায় কখনো উড়িষ্যা, কখনো উত্তরপ্রদেশ, কখনো মহারাষ্ট্রে, সেখানে আমাদের এখানকার পরিযায়ী শ্রমিকদের সমস্যা হলে আমার কাছে আসে, আমি দেখভাল করি, তাদের জন্য চেষ্টা করি। কিন্তু এরপরে যেভাবে প্রচার চলছে বাইরে যে মুর্শিদাবাদ জিহাদিদের দখলে চলে যাচ্ছে, মুর্শিদাবাদের মানুষকে বাইরে শত্রু বানানোর চেষ্টা হচ্ছে, সেইখানটায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখনই ছুটে আসা উচিত। কেন তিনি কলকাতায় বসে বসে তিনি শিবের গান শুনছেন, শিব মন্দির, কালী মন্দিরের গান শুনছেন? তার আগে এইখানকার মানুষের দুর্দশার কাহিনী শুনুন। আপনার কাছে এখন প্রাথমিকতা হয়ে গেল কালী মন্দির, শিব মন্দির, কোথায় আকাশে হাঁটার পথ আপনার কাছে প্রাথমিকতা পেল, এখানকার মানুষের দুরবস্থা আপনার কাছে প্রাথমিকতা পেল না কেন? এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুধু নয়, ক্ষতিপূরণ কোথায়? যারা আহত দেখভালের ব্যবস্থা কোথায়? মশা মারতে কামান দাগা হয়েছে এখানটায়, যে কাজ থানাওয়ালারা পারে সেখানটায় কেন্দ্রীয় বাহিনীকে আমন্ত্রণ করা হয়েছে। বিএসএফকে আপনারা ডেকে নিয়ে এসছেন, পশ্চিমবঙ্গের পুলিশ বিএসএফকে ডেকে নিয়ে এসছে, পশ্চিমবঙ্গের প্রশাসন বিএসএফকে ডেকে নিয়ে এসছে। তারপরে কোর্ট হস্তক্ষেপ করেছে। আচ্ছা, কোর্টের হস্তক্ষেপ করার প্রয়োজন কেন পড়ল? আপনি ব্যর্থতায় কোর্টের হস্তক্ষেপ করার প্রয়োজন পড়ল। কিন্তু কোর্টের হস্তক্ষেপের আগে আপনার প্রশাসন কেন্দ্রীয় বাহিনী বিএসএফকে ডেকেছিল। আপনার প্রশাসন দুর্বলতা, ব্যর্থতার জন্য বিএসএফকে ডেকেছিল আপনার প্রশাসন। আপনি ঘুরিয়ে ফিরিয়ে এর তার ঘাড়ে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করবেন না। আমি আবার বলছি, এ দাঙ্গা যারা লাগিয়েছিল তারা বুঝতে পারেনি এত বড় দাঙ্গা হবে। এই দাঙ্গা যারা লাগিয়েছিল তারা বুঝতে পারেনি দাঙ্গা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই দাঙ্গা যারা লাগিয়েছিল তারা বুঝল স্থানীয় ক্ষেত্রে দাঙ্গা লাগিয়ে ভোটের ফয়দা তুলবে। এই দাঙ্গা যারা লাগিয়েছিল তাদের সঙ্গে যারা শান্তিপূর্ণ আন্দোলন করে ওয়াকফ আইনের বিরোধিতা করতে চেয়েছিল তাদের কোনো সম্পর্ক নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা শান্তিপূর্ণভাবে ওয়াকফ আইনের বিরোধিতার আন্দোলন করছিল, মিছিল করছিল, তাদের সঙ্গে ঝঞ্ঝাট করার, দাঙ্গা করার, হাঙ্গামা করার লোকেদের কোনো সম্পর্ক নাই। কোনো সম্পর্ক নাই। সেখানে মদ খাইয়ে কিছু লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ধুলিয়ানে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সেখানকার সাধারণ মানুষ বলছে যারা লুট করলো তারা স্থানীয় কেউ নয়, বাইরে থেকে আনা হয়েছিল। সেখানকার এমএলএ, এমপি, পঞ্চায়েত
মিউনিসিপ্যালিটি সব তৃণমূলে, কিছু যায় না, কিছু জানে না তারা। শুক্রবার সন্ধ্যাবেলায় ভাঙড়েও সে একই অশান্তির ছবি তো হবেই তো। তো এখানে এটা কাউকে শুট করছে। এই ধরনের বিভাজনের রাজনীতিতে কে কার লাভ হয়? একদিকে বিজেপির লাভ হয়, একদিকে তৃণমূলের লাভ হয়। সহজ সরল অঙ্ক। বিপদ কাদের হয়? ধর্মনিরপেক্ষ উদারপন্থী দলগুলো। তারা কারা? কংগ্রেস। তার ফল ভুগেছি, গতবার হেরেছি। তখন থেকেই বলছি যে দুটো রাজনৈতিক দলের মধ্যে তাদের ক্ষমতা দখলের লড়াই, সেই লড়াইয়ে বাঘ বকরির লড়াই, সেই লড়াইয়ে হিন্দুকে টানো মুসলমানকে টানো, এই হিন্দু মুসলমানকে টানাটানির লড়াইয়ে আমরা বিপদে পড়ছি। সমাজ বিষাক্ত হচ্ছে, সমাজে অবিশ্বাস ছড়িয়ে পড়ছে, সমাজে হিংসা ছড়িয়ে পড়ছে। আর লক্ষ লক্ষ এখানকার মানুষ তারা বাইরের রাজ্যে কাজ করতে যায়, আমি তাদের কথাটাও ভাবছি। আগামী দিনে মুর্শিদাবাদের লোক শুনলে বাইরের রাজ্যে কাজে হয়তো নেবে না তাদেরকে, এরকম হতে পারে। তাদের প্রতি একটা অবিশ্বাস তৈরি হতে পারে। কারণ আমি দেখেছি বাইরের রাজ্যে অনেক সমস্যা হচ্ছে আমাদের জেলার ছেলেদের। সারা দেশ জুড়ে আজকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ, যেন মুর্শিদাবাদ আফগানিস্তান হয়ে গেছে। তা নয়, আখেরে তা নয়। প্রচারের ঢক্কানি নাচ চলছে। সেই জন্য বলছি বাংলার মুখ্যমন্ত্রী আপনি আসুন, আপনি স্পট ভিজিট করুন। আপনি তো ঘুরতে ভালোবাসেন, পদ্মার ধারে বসে কবিতা টবিতা লিখবেন। আপনার প্রতিনিধি মণ্ডল হাতরাস যায়, মণিপুর যায়, কেন জঙ্গিপুর আসতে লজ্জা লাগছে না? আসতে পারছেন না? কোনটা? না গাড়ি ভাড়া নাই? আরে বাবা প্রচুর বলে দিয়েছি। পৌরসভার যে চেয়ারম্যান আছে রাজা ইসলাম, সে মানে বলছে জ্যাঙ্গে এলানে জাং, এরকম একটা কথা বলেছিল। গত 8 তারিখে একটা তৃণমূলের সভা ছিল, সেখান থেকে ঘোষণা করেছিলেন আমাদেরকে যত টাকা হবে তত টাকবো, আর এলানে জাঙ্গের কথা ঘোষণা করে। বলছি তো এখানে তো করেছে তো রাজনৈতিক দলের নেতা, যাদের এলাকা হারানোর ভয়। একটু আগেই তো বললাম সেটা। দেখুন এসব আষাঢ়ে গল্প অনেক কিছু হবে, আর তৃণমূলে আষাঢ়ে গল্প করতে অভ্যস্ত। বিএসএফকে ডাকতে গেছিল পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার। আমি নিজে পশ্চিমবঙ্গের সরকারের আধিকারিকদের সঙ্গে সেখানে রাত্রে কথা বলেছিলাম যখন এই গন্ডগোল হচ্ছিল। তারাই বললো আমরা ডাকছি, কল ফর করছি বিএসএফকে। তো পশ্চিমবঙ্গ সরকার ডেকেছে বিএসএফকে। বিএসএফ তো জেসে নিমন্ত্রণ নিতে আসেনি। হুঁকে যখন পড়ে তখন বিএসএফকে ডেকেছো। এবার যখন তোমরা বিপদে পড়ে তখন বিএসএফ এখানে দোষ চাপাচ্ছ, এটা তো ঠিক না। আমি বিএসএফ এর পক্ষে বিপক্ষে নয়। বিএসএফে সব জাতের লোক আছে, বিএসএফে হিন্দু আছে, মুসলমান আছে, সব আছে ভাই। এসব ফালতু কথা বললে হবে না। এটা কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী মানে সব বিজেপির বাহিনী নয় না। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে নিজেদের অক্ষমতাকে, নিষ্কর্মণতাকে, নিজেদের অযোগ্যতাকে ঢাকার চেষ্টা যেন না করা হয়। বিএসএফকে ডেকেছে তোমরা, সরকার ডেকেছে, পশ্চিমবঙ্গ সরকার ডেকেছে। প্রশাসন যদি না ডাকে তাহলে বিএসএফ এর ক্ষমতা নাই বর্ডার ছেড়ে আপনার এলাকায় আসতে পারে। বাজে কথা এগুলো, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই করে করে। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দাও। কিন্তু শনিবার 15টার আগে তাকে সেটা ইউজ করলো না, তার ফলে জাফরাবাদ একবারে 2 সপ্তাহ ধরে 4 ঘন্টা ধরে কেউ গেল না। এটা কেন করা হলো? বলছি তো, আমার আবার বলছি আপনাকে যে শামসেরগঞ্জে গত নির্বাচনে কংগ্রেসের অপ্রত্যাশিত জয়, শামসেরগঞ্জের দাঙ্গার পিছনে একটা কারণ। মিলিয়ে নেবেন আমার কথা ভবিষ্যতে। যারা দাঙ্গা লেগেছে তারা জানতো না এই দাঙ্গার ব্যাপ্তি এত হবে। ভোটের বিভাজনে কংগ্রেস জিতে যাবে এই আশঙ্কায় যারা ভোটে হারতে পারে তারা চিন্তিত ছিল। পুলিশের মধ্যে কোন ফিফথ কলাম কাজ করছে কিনা দেখতে হবে। কেন পুলিশ চুপ থাকলো? পুলিশ কি চুপ ছিল শুধুমাত্র রাজনৈতিক নেতাদের ইশারায়, না পুলিশের মধ্যে কোনো উপরওয়ালার ইশারায়? কারণ পুলিশের মধ্যে কোনো উপরওয়ালা তাদের মধ্যে কি কোনো সাম্প্রদায়িক মানসিকতা কাজ করেছে? এ প্রশ্ন আসা দরকার।
দরকার মানে দরকার, না তো ঘন্টার পর ঘন্টা পুলিশ, যার শুরু জঙ্গিপুরে উমরপুর, সেখান থেকে শামসেরগঞ্জ হয়ে বিস্তীর্ণ এলাকায় কেন ছড়িয়ে পড়ল? মোথাবাড়ি হয়েছে, জঙ্গিপুর, উমরপুর হয়েছে, পুলিশ জানে না যে মুর্শিদাবাদ জেলার ভূগোল কি, মুর্শিদাবাদ জেলার জনবিন্যাস কি, মুর্শিদাবাদ জেলার অবস্থান কি জানে না পুলিশ? গত বছর রামনবমীতে আমাকে ভোটে হারানোর জন্য দাঙ্গা হয়েছিল, মনে করে দেখুন। সেখান থেকে বেলডাঙ্গা, সেখান থেকে নওদা, পরপর পরপর দাঙ্গার ঘটনা মুর্শিদাবাদে হয়ে চলেছে গত 1 বছর ধরে। আমাকে হারানোর সময় শুরু হয়েছিল যে দাঙ্গার খেল শক্তিপুরে, সেই শক্তিপুর থেকে বেলডাঙ্গা, নওদা হয়ে জঙ্গিপুর হয়ে তা শামসেরগঞ্জে পৌঁছে গেল। মুর্শিদাবাদের দক্ষিণ প্রান্ত থেকে মুর্শিদাবাদের উত্তর প্রান্তে এই দাঙ্গা এমনি এমনি ছড়িয়ে পড়ছে না। নির্বাচনী অঙ্ক বড় খতরনাক। শামসেরগঞ্জে কংগ্রেসের জয় যদি কাউরির মনে ভীতি সৃষ্টি করে থাকে, কেউ যদি ভেবে থাকে আমার হার নিশ্চিত হতে পারে, আমরা বিপদে পড়তে পারি, হারতে পারি, দাঙ্গা করার পিছনে তাদের অবশ্যই প্রশ্রয় থাকতে হবে। অঙ্ক, নির্বাচনী অঙ্কের কথা বলছে, নির্বাচনী সমীকরণের কথা বলছে। আমি আবার বলছি, শুধুমাত্র পুলিশ নিষ্ক্রিয় ছিল, পুলিশ কিছু করেনি এ কথা যেমন বলছি আমরা, এটা যেমন সত্য, তেমনি তার পাশাপাশি এটা খুঁজে বার করতে হবে কেন পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। সেটা কি শুধুই রাজনৈতিক দলের নেতাদের ইঙ্গিতে, না পুলিশের মধ্যেকার কোনো আধিকারিকের কোনো ষড়যন্ত্র সেখানে ছিল? আমি কোনো ব্যক্তির নাম করছি না, আমি কোনো পুলিশ বাহিনীকে কোনো অপবাদ দিচ্ছি না। আমার আশঙ্কার কথা, আমার সন্দেহের কথা আমি বলছি। তার কারণ, কেন একটা শৃঙ্খলিত বাহিনী তারা চুপ করে থাকবে ঘন্টা পর ঘন্টা? কেন কেন বিএসএফকে ডাকিয়েও বিএসএফকে বসিয়ে রাখা হলো কেন? এটা পিছনে শুধু কি রাজনৈতিক নেতাদের অঙ্গুলি এলেন, না পুলিশের কোনো বড় কর্তাদের অঙ্গুলি এলেন? কি ছিল এটা জানার, এ প্রশ্ন করার অধিকার আমাদের আছে, তাই করছি। বলছি বিএসএফ বাইরে থেকে नहीं ना, निगाह तो भटकेगी। 26,000 की शिक्षकों की नौकरी चली गई, इस तरह की घटना घटी तो निगाह तो भटकाएगी। इनकी सुविधा किसकी होगी? निगाह भटकाने के लिए जो जी जान कोशिश कर रहे हैं उनकी जरूर सुविधा होगी, यही कहते हैं। नाकामी है, उनकी लापरवाही है, निकम्मी है सरकार। और इसके साथ साथ ये सारे दंगे के पीछे और ये हंगामा के पीछे राजनीतिक समीकरण भी है। कोई जीतना चाहते हैं, कोई हारना नहीं चाहते, और इसके चलते आम लोगों को बलि की बकरा बनाए जाते हैं। जो खून हुए हैं, 2 गरीब 2-3 हिंदू है, पुलिस की गोली में जिसकी मौत हुई है वो भी गरीब मुसलमान है, तो फायदा किसकी हुआ? अभी भी बहुत सारे लोग जख्मी हालत में हॉस्पिटल में इलाज कर रहे हैं। ना किसी का कोई पूछताछ होते हैं, ना किसी के बारे में सरकार की तरफ से कोई देखभाल किए जाते हैं। भगवान की भरोसे, अल्लाह की भरोसे, खुदा की भरोसे सब कुछ छोड़ दिए गए। अगर सूबे की सरकार, सूबे की पुलिस अगर चाहती तो ये घटना आज देखने के लिए और इस घटना पे चर्चा करने के लिए हमें कोई अवसर, कोई मौका नहीं मिलती। ये सीधा बंगाल की सरकार की नाकामियां है। ध्रुवीकरण की जो राजनीति बंगाल में चल रहे हैं, जो जड़ पकड़ रही है, जिसकी शुरुआत बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी और बीजेपी पार्टी दोनों मिलकर चुनावी गठबंधन के चलते 2000 की शुरुआत से बंगाल में शुरू किए थे। चुनावी गठबंधन की मुद्दा को लेकर कभी मुख्यमंत्री ममता बनर्जी बीजेपी सरकार के मंत्री की पद भी संभाली थी। उसी दिन से जो सिलसिला जारी हुई है, उसी दिन से जो चल रही है, उसके चलते ये बंगाल, जिस बंगाल के साथ न कभी सांप्रदायिकता,
ना कभी जात पात की कोई रिश्ता थी। कभी दिल्ली में पहले हम लोग जब जाते थे तो लोग जब पूछते थे कि बंगाल में जात पात सांप्रदायिकता के बारे में कुछ कहिए, मैंने कहा है ही नहीं तो क्या कहूं। मैं जहां से चुनकर आते हैं 70% मुसलमान, सिर्फ मैं नहीं, मैं प्रणब मुखर्जी साहब को भी यहां से चुनाव में शामिल करके जिताकर हम लोग भेजा दिल्ली में। वो भी ब्राह्मण की बेटे थे। जहां 70% से ज्यादा 70% से ज्यादा मुसलमान आबादी हुआ, दो हिंदू नुमाइंदे बंगाल यहाँ के लोग चुने थे। इसमें साफ जाहिर होते हैं क्या? इसमें साफ जाहिर होते हैं कि हमारा डिस्ट्रिक्ट मुर्शिदाबाद, अगर सारे हिंदुस्तान में कोई धर्म निरपेक्ष की कोई अगर नजीर पेश करने की जरूरत पड़े तो मुर्शिदाबाद हाजिर है। 70% मुसलमान होते हुए भी मैं और प्रणब मुखर्जी साहब 5 बार, मैं प्रणब मुखर्जी साहब 2 बार नुमाइंदे बन के गए थे। उनका बेटा भी नुमाइंदे चुने गए थे। ये धर्मनिरपेक्ष की जग जाहिर मिसाल आज ये तबाह हो गए हैं, ये खत्म हो रहे हैं। बजाय ध्रुवीकरण की राजनीति, ध्रुवीकरण की सियासत, चुनावी ध्रुवीकरण, सत्तारूढ़ पार्टी टीएमसी, विपक्ष बीजेपी दोनों मिलकर ये चुनावी ध्रुवीकरण कर रही हैं। दोनों पार्टी को ये सूट कर रहे हैं। नतीजा सारे बंगाल में धीरे धीरे सांप्रदायिक हिंसा फैल रही है। सांप्रदायिक हिंसा के माहौल मंडरा रहे हैं सारे बंगाल में। मैं इस जिले के आदिवासी, इस जिला के मैं रहने वाले, मेरे लिए शर्मिंदा की बात है। बचपन से हम लोग यहां पाले पोसे भरे हुए हैं, कभी ऐसा नहीं देखा हम लोग। जब आजाद हुई थी हिंदुस्तान, तब भी मुर्शिदाबाद के मुसलमानों ने पाकिस्तान जाने में इनकार कर दिए थे। आपको याद रहना चाहिए, शुरू से मुर्शिदाबाद डिस्ट्रिक्ट मुसलमान बहुल डिस्ट्रिक्ट रहे थे, आज भी है, लेकिन ऐसा कभी नहीं देखा हम लोग। और आज भी मैं बड़े दावे के साथ कह सकते हैं कि जो लोग वाकफ के खिलाफ आंदोलन में शामिल हुई थी, उनके अंदर कोई मनसा नहीं थी कि कोई हिंसा भर के या किसी का हानि हो, किसी का आगजनी हो किसी के घर में, यह मकसद नहीं थी उनकी। और जुलूस के अंदर बाहर से एक साजिश की बदौलत घुसा के यह हंगामा फैले गए थे। इसमें आंदोलन में शामिल व्यक्तियों की कोई इसमें लेना देना नहीं था। वो भी दुखी है, वो भी पीड़ित है। शामशेरगंज में हिंदुओं को सहारा दिया मुसलमानों ने, ये भी आप जान लीजिए। नहीं तो जहां 80% मुसलमान और 15 से 20% हिंदू रहते हैं, वहां 2 नहीं बल्कि और ज्यादा खून खराबा हो सकते थे, लेकिन वहां मुसलमानों ने सहारा दिए थे। कहीं कोई पुलिस वाले नहीं थे। सब घटना घटने के बाद पुलिस वहां पहुंचे। ये पुलिस की नाकामी और पुलिस की बैठा के पुलिस के निष्क्रिय रखने के लिए पुलिस के अंदर में कोई साजिश तो नहीं हुई थी, ये भी देखना चाहिए। ये भी देखना चाहिए कि क्यों पुलिस चुप्पी साधी रही वहां, जब कई दिनों से लगातार इस तरह की घटना घट रही है, तो पुलिस को क्यों भड़क नहीं लगी। यहां के पुलिस इतने बुद्धू तो नहीं है, इतना दिमागी अपंग तो नहीं है, फिर भी उनको भड़क क्यों नहीं लगी। पिछले 1 साल से चल रहे हैं मुझे हराने के लिए। पिछले 1 साल पहले रामनवमी के दिन दंगा